ফরাসি ভাষা যদি একটি কারণে কঠিন হয়ে থাকে, এগুলো হচ্ছে এর ইরেগুলার ভার্ব বা লে ভার্ব ইরেগুলিer। এগুলো হচ্ছে এমন ভার্ব যেগুলো কোনো নিয়ম মেনে চলে না। এখন কথা হচ্ছে এগুলো কোথায় নিয়ম মেনে চলবে। আমরা যখন ভার্ব নিয়ে চিন্তা করি, ক্রিয়া নিয়ে চিন্তা করি, যেমন খাওয়া, ঘুমানো, শোনা, কথা বলা, এই যে শব্দগুলো, এই শব্দগুলোকে শুধুমাত্র মুখস্থ করলেই হয় না, এইগুলোকে কিভাবে বাক্যে ইউজ করতে হয় সেটাও জানতে হয়। যেমন আমি একটি ভার্ব নিলাম বাংলায় খাওয়া, তো খাওয়ার আগে যদি আমরা একটি সাবজেক্ট বসাই, যেমন আমি, তাহলে বাক্যটি কেমন হলো? আমি খাওয়া। এই বাক্যটি কিন্তু ভুল। তো এর সঠিকটা কি? এর সঠিকটা হচ্ছে আমি খাই। তো আমি বসানোর সাথে সাথে কিন্তু এই খাওয়া শব্দটা চেঞ্জ হয়ে গেছে। এটা কি হয়েছে? আমি খাই। এখন আমরা যদি আমিটাকে চেঞ্জ করি, আমি জায়গায় যদি তুমি বসাই, তাহলে কি হবে? তুমি খাও। সে হলে সে খায়, তারা খায়, আমরা খাই, করিম খায়। এরকম কিন্তু সাবজেক্টের সাথে সাথে ভার্বটা পরিবর্তন হয়। তো এটা কিন্তু সব ল্যাঙ্গুয়েজে হয়, সব ভাষায় হয়। ফ্রান্সেতে ভার্বগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্বগুলোকে বাক্যে বসানোর একটি নিয়ম রয়েছে। আমি রেগুলার ভার্ব নিয়ে লাস্ট ভিডিওতে ডিটেইলে আলোচনা করেছি এবং এই যে সাবজেক্ট, ভার্ব ইত্যাদি বিষয় নিয়ে আমি খুব সহজভাবে আলোচনা করেছি। আপনি যদি আমার লাস্ট ভিডিওটি দেখে না থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। আমি ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অথবা আমার প্রোফাইলে গিয়ে সরাসরি দেখে আসতে পারেন। তো আমরা যেটা বলছিলাম, রেগুলার ভার্বগুলো একটি নিয়ম মেনে চলে, কিন্তু ইরেগুলার ভার্বগুলোকে বাক্যে বসানোর কোনো নিয়ম নেই। এগুলোকে সরাসরি মুখস্থ করতে হয়, তাই এগুলো একটু কঠিন, এগুলো আয়ত্ত করতে একটু সময় লাগে। আর প্রচলিত ফরাসি ভাষায় এরকম 70 থেকে 80টি ইরেগুলার ভার্ব রয়েছে, কিন্তু প্রাত্যহিক জীবনে এরকম আমরা মাত্র 20টি ভার্ব ইউজ করে থাকি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাকে কিন্তু 20টি ভার্বও শিখতে হবে না। আপনি যদি শুধুমাত্র 8টি ভার্ব শিখে ফেলেন, তাহলে কিন্তু আপনি 80% ক্ষেত্রে ফরাসি ভাষায় সঠিকভাবে কথা বলতে পারবেন। ফরাসিরা 80% ক্ষেত্রেই কিন্তু এই 8টি ভার্ব ব্যবহার করে থাকে। তো আমরা আজকের ক্লাসে এই 8টি ভার্ব এবং এই 8টি ভার্বের ব্যবহার কিভাবে করতে হয় সেটা শিখব। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি আপনাকে একটি রেগুলার ভার্ব এবং একটি ইরেগুলার ভার্বের মধ্যে পার্থক্য দেখাবো, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়। তো আমি একটি রেগুলার ভার্ব নিব, যেমন মশে, যার মানে হচ্ছে খাওয়া। আর আমি একটি ইরেগুলার ভার্ব নিলাম, যেমন হচ্ছে এথ, যার মানে হচ্ছে হওয়া। এখন প্রশ্ন হচ্ছে আমরা রেগুলার ভার্বগুলোকে কিভাবে চিনব? তো ফরাসি ভাষায় দুই ধরনের রেগুলার ভার্ব রয়েছে, একটি হচ্ছে ইয়ার গ্রুপ আর একটি হচ্ছে আইয়ার গ্রুপ। ইয়ার গ্রুপের ভার্বগুলো শেষে ইয়ার থাকবে, আর আইয়ার গ্রুপের ভার্বগুলো শেষে আইয়ার থাকবে। যেমন আমরা যেই ভার্বটি নিয়েছি সেটি হচ্ছে মজে, তো মজের শেষে কি রয়েছে? ইয়ার রয়েছে। তো এই ইয়ার দ্বারা আমরা বুঝলাম এটা কি ইয়ার গ্রুপের। এখন ইয়ার গ্রুপের ভার্বগুলোকে কিভাবে সাবজেক্টের সাথে বসাতে হয়, বাক্যে বসাতে হয়, আমরা প্রথমে সাবজেক্টগুলো নিব। যেমন যে, যার মানে হচ্ছে আমি, চু তুমি, ইল এল সে, ইল পুরুষ, এল মহিলা, মানে হচ্ছে আমরা, নু মানে হচ্ছে আমরা। উটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে কথা বলা ইউজ করি, নুটা বেশিরভাগ ক্ষেত্রে লেখা ইউজ হয়, কথা বলার ক্ষেত্রে আমরা খুব কমই ইউজ করি। তারপর হচ্ছে ভু মানে হচ্ছে আপনি বা আপনারা, ইল এল ILS, ই ডাবল এল এস, এগুলো মানে হচ্ছে তারা, ইল হচ্ছে পুরুষ আর এল হচ্ছে মহিলা। তারপর হচ্ছে যে কোনো নাম, যেমন কাহিব। তো এই হলো সাবজেক্ট। এগুলোর সাথে আমরা এই ভার্বটাকে কিভাবে বসাবো? এই ইয়ার গ্রুপের ভার্বগুলোকে সাবজেক্টের সাথে বসানোর একটি নিয়ম রয়েছে। তো নিয়মটা কি? আমরা প্রথমে ভার্ব নিব, যেমন মজে, মজের শেষে যে ইয়ার রয়েছে সেটাকে বাদ দিব। তারপর ইয়ারের জায়গায় সাবজেক্ট অনুযায়ী ডিফারেন্ট কিছু বসাবো। যেমন আমরা মজেটাকে যদি আমরা জয়ের সাথে বসাতে চাই, মানে আমির সাথে বসাতে চাই, তাহলে মজের শেষে ইয়ারটাকে বাদ দিব
এবং ইয়ারের জায়গায় একটি ই বসিয়ে দিব, যেমন যে মশ আমি খাই। তারপর হচ্ছে থু। থু এর ক্ষেত্রে আমরা কি করব, ইয়ারটাকে বাদ দিব এবং ইয়ারের জায়গায় ইএস বসাবো, যেমন টু মশ। তারপর রয়েছে ইল অথবা এল। ইল এবং এল এর ক্ষেত্রে আমরা ইয়ারটাকে বাদ দিব এবং ইয়ারের জায়গায় শুধুমাত্র ই বসাবো, যেমন ইল মশ সে একজন পুরুষ খায়, এল মশ সে একজন মহিলা খায়। তারপর হচ্ছে এর ক্ষেত্রে সেম, ইল এবং এল এর মতো আমরা ইয়ারটাকে বাদ দিব এবং ইয়ারের জায়গায় কি বসাবো, ই বসাবো, মশ আমরা খাই। তারপর রয়েছে নু। নু মানে হচ্ছে আমরা। তারপর নু এর ক্ষেত্রে যেটা করতে হবে, ইয়ারটাকে বাদ দিতে হবে এবং ইয়ারের জায়গায় ও এন এস বসাতে হবে, যেমন নু মৌসুম। তারপর রয়েছে ভু। ভু এর ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, ইয়ারটাকে বাদ দিতে হবে এবং ইয়ারের জায়গায় ই জ্যাড বসাতে হবে, যেমন ভু মশে আপনি বা আপনারা খান। তারপর হচ্ছে ইল এবং এল, যার মানে হচ্ছে তারা। তো এক্ষেত্রে আমাদেরকে ইয়ারকে বাদ দিতে হবে এবং ইয়ারের জায়গায় ই এন টি বসাতে হবে, ইল মশ অথবা এল মশ। ইল মশ তারা খায়, তারা পুরুষরা খায়, এল মশ তারা মহিলারা খায়। তারপর যে কোনো নাম, যেমন করিম। এক্ষেত্রে আমাদেরকে একই নিয়ম ফলো করতে হবে, প্রথমে মশের শেষের ইয়ারটাকে বাদ দিতে হবে এবং ইয়ারের জায়গায় আমরা শুধুমাত্র একটি ই বসাবো, মানে কারিম মশ, করিম খায়। তো এইভাবে আমরা ইয়ার গ্রুপের ভার্বগুলোকে সাবজেক্টের সাথে বসাবো। আর ইয়ার গ্রুপের ভার্বের ক্ষেত্রে আরেকটা জিনিস জানা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আপনাকে কথা বলার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। আমরা যদি এই সেন্টেন্সগুলো থেকে নু মশুম এবং ভু মশে এই দুইটা সেন্টেন্সকে বাদ দিয়ে দেই এবং বাকিগুলোকে যদি উচ্চারণ করি, যেমন জো মশ, টু মশ, ইল মশ, এল মশ, মশ, ইল মশ, এল মশ, কারিম মশ। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আমি সব জায়গায় মশটাকে একইভাবে উচ্চারণ করেছি, ভার্বটাকে একইভাবে উচ্চারণ করেছি। আমি বলেছি মশ। তো এর মানে হচ্ছে কথা বলার ক্ষেত্রে আপনি নু এবং ভু ব্যতীত আপনি সব জায়গায় ইয়ার ভার্বগুলোকে একইভাবে উচ্চারণ করবেন। আপনি কি করবেন, মশে যে ভার্বটা রয়েছে সেটা শেষে যে এস সাউন্ডটা রয়েছে সেটাকে বাদ দিবেন এবং মশ সাউন্ডটাকে সরাসরি বসিয়ে দিবেন। আমরা যদি আরেকটি ভার্ব নেই, যেমন মার্কসে, তো মার্কসের শেষে যে এস সাউন্ডটা রয়েছে সেটাকে বাদ দিব, থাকবে কি মার্কস। তো এই মার্কসটাকে নু এবং ভু ব্যতীত সব জায়গায় আমরা উচ্চারণ করতে পারি, যেমন জো মার্কস, টু মার্কস, ইল মার্কস, এল মার্কস, মার্কস, ইল মার্কস, এল মার্কস তারা হাঁটে, তারপর কারিম মার্কস, করিম হাঁটে। তো এইভাবে করে কিন্তু আমরা ভার্ব চেঞ্জ করে করে নতুন নতুন ভার্ব এনে এটা করতে পারি। আর নুটাকে আমরা কথা বলার ক্ষেত্রে তেমন ইউজই করি না। ভু এর ক্ষেত্রে আমরা সরাসরি ভার্বটাকে এনে বসিয়ে দিব, যেমন ভু মার্কসে, ভু পাখলে আপনি কথা বলেন বা আপনারা কথা বলেন, ভু মশে আপনি খান বা আপনারা খান, এইভাবে করে করে আমরা বসাবো। তো কথা বলার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এত বেশি নিয়ম ফলো করতে হয় না। আমি কিন্তু রেগুলার ভার্ব নিয়ে খুব সহজে ডিটেইলে লাস্ট ভিডিওতে আলোচনা করেছি। আপনি অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমি কমেন্ট বক্সেও দিয়ে দিব, যাতে করে আপনি খুব সহজেই খুঁজে পেতে পারেন। এখন আমরা একটি ইররেগুলার ভার্বকে সাবজেক্টগুলোর সাথে বসাবো। তো যেই ভার্বটা আমরা শুরুতে নিয়েছিলাম সেটা হচ্ছে এথ। তো এথ মানে হচ্ছে হওয়া। তো এথটাকে আমরা সাবজেক্টগুলোর সাথে বসাবো, যেমন je suis, tu es, il est, elle est, on est, nous sommes, vous êtes, ils sont, elles sont, কারিম est। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই যে ভার্বগুলো রয়েছে সাবজেক্টের সাথে, এগুলোর সাথে কিন্তু মূল যেই ভার্বটা রয়েছে, ইনিশিয়াল যে ভার্বটা রয়েছে, এটার কোনো মিল নেই। মূল ভার্বটা এথ, কিন্তু জয়ের সাথে বসিয়েছি সুই। তো এখানে কিন্তু একটার সাথে একটার কোনো মিল নেই। তো এজন্যই এগুলো একটু টাফ, কিন্তু আপনি যদি একটু সময় দেন, একটু এফোর্ট দেন, তাহলে কিন্তু শিখে যাবেন। আর আমরা মাত্র এরকম 8টি ভার্ব শিখবো এবং 8টি ভার্ব কিন্তু শিখতে পারলেই আমরা 80% ক্ষেত্রে ফরাসি ভাষায় সঠিকভাবে কথা বলতে পারবো। তো
চলো আমরা এথ ভার্বটাকে একটু ডিটেইলে দেখি। তো je suis এর মানে হচ্ছে আমি হই। তারপর হচ্ছে tu es এর মানে হচ্ছে তুমি হও। il est সে হয়। elle est সে একজন মহিলা হয়। on est আমরা হই। nous sommes আমরা হই। vous êtes আপনি বা আপনারা হন। ils sont তারা হয়। elles sont তারা হয়। কারিম est করিম হয়। তো এই যে আমরা যে বাক্যগুলো তৈরি করলাম এগুলো কিন্তু পরিপূর্ণ না। তো আমরা কিন্তু আমাদের সিচুয়েশন অনুযায়ী আমরা কি বলতে চাই সেই অনুযায়ী আমরা নতুন নতুন শব্দ অ্যাড করব এবং অ্যাড করে আমরা কথা বলবো। যেমন আমরা বলতে পারি je suis professeur আমি শিক্ষক। tu es intelligent তুমি মেধাবী। il est étudiant সে ছাত্র। elle est étudiante সে ছাত্রী। on est frère আমরা ভাই। nous sommes বাংলাদেশ আমরা বাংলাদেশী। vous êtes cuisinier আপনি রাঁধুনি বা আপনারা রাঁধুনি। ils sont français তারা ফরাসি। elles sont françaises তারা ফরাসি। কারিম est médecin করিম ডাক্তার। তো এইভাবে করে কিন্তু আমরা সিচুয়েশন অনুযায়ী নতুন নতুন শব্দ অ্যাড করে ডিফারেন্ট শব্দ অ্যাড করে আমরা কথা বলবো। তো দেখুন এটা কতটুকু প্র্যাকটিক্যাল। সেকেন্ড যেই ভার্বটা আমরা শিখবো সেটি হচ্ছে avoir যার মানে হচ্ছে আছে। তো এটাকে যদি আমরা সাবজেক্টের সাথে বসাই তাহলে কিভাবে বসাবো? যেমন যে এর মানে হচ্ছে আমার আছে। এখানে কিন্তু যেটা মূলত যে এ ছিল। আবওয়াকটা যখন জ এর সাথে বসে তখন যে হয়। যে মানে আমার আছে। চুয়া মানে তোমার আছে। এখন কিন্তু আমরা একটা ওয়ার্ড এড করতে পারি এর সাথে। tu as une voiture তোমার একটি গাড়ি আছে। ইলা তার আছে। ইলা un stylo তার একটি কলম আছে। এলা তার আছে। এটা কিন্তু মহিলার ক্ষেত্রে আমরা এল ইউজ করি। তারপর উনা আমাদের আছে। nous avons আমাদের আছে। vous avez আপনাদের আছে বা আপনার আছে। vous avez une maison আপনার একটি ঘর আছে। ils ont তাদের আছে। elles ont তাদের আছে। il পুরুষের ক্ষেত্রে এল মহিলার ক্ষেত্রে। তারপর কারিম আ করিমের আছে। কারিম আ un téléphone করিমের একটি মোবাইল আছে। তো এইভাবে করে আমরা avoir ভার্বকে সাবজেক্টগুলোর সাথে বসাবো। এখন আমরা তৃতীয় ভার্বটি দেখব সেটা হচ্ছে আলে। আলে মানে হচ্ছে যাওয়া। এখানে একটি জিনিস লক্ষ্য করেন আলে শেষে কিন্তু ইয়ারও আছে। এখন আমরা অলরেডি পড়েছি যে ভার্বগুলো শেষে ইয়ার থাকবে সেইগুলো হবে রেগুলার ভার্ব, কিন্তু আলে ভার্বটা ব্যতিক্রম। এই একটা ভার্ব রয়েছে যেটা শেষে ইয়ার থাকা সত্ত্বেও এটি রেগুলার ভার্ব নয়। তো আলেটাকে যদি আমরা সাবজেক্টের সাথে বসাই তাহলে কিভাবে বসাবো? যেমন je vais, tu vas, il va, elle va, on va, nous allons, vous allez, ils vont, elles vont, কারিম va। je vais মানে হচ্ছে আমি যাই। tu vas মানে তুমি যাও। il va মানে সে যায়। elle va সে একজন মহিলা যায়। on va আমরা যাই। nous allons আমরা যাই। vous allez আপনি বা আপনারা যান। ils vont তারা যায় মানে পুরুষরা যায়। elles vont তারা মহিলারা যায়। কারিম va কারিম যায়। তো এইভাবে করে আমরা আলেটাকে সাবজেক্টগুলোর সাথে বসাবো। তো এখন কিন্তু আমরা এইগুলো দিয়ে লম্বা লম্বা বাক্য তৈরি করতে পারি, নতুন নতুন শব্দ অ্যাড করতে পারি। যেমন je vais au travail আমি কাজে যাই। il va à l'école সে স্কুলে যায় বা যাচ্ছে। on va à la mosquée আমরা মসজিদে যাই বা যাচ্ছি। তো এইভাবে করে করে কিন্তু আমরা নতুন নতুন শব্দ অ্যাড করে আমরা বাক্য তৈরি করব। তো আমরা এখন পর্যন্ত être, avoir এবং আলে এই তিনটি ভার্ব দেখেছি। এই তিনটি ভার্ব আপনাকে শিখতেই হবে, কারণ এই তিনটি ভার্ব ছাড়া আপনি ফরাসি ভাষায় কথা বলতে পারবেন না। এইগুলো কিন্তু আসলে প্রত্যেকটি বাক্যে ইউজ হয়। সো এইগুলোকে আপনাকে পুরোপুরি কোনো হেজিটেশন ছাড়া বলতে হবে এবং মুখস্থ করে ফেলতে হবে।
এবার আমরা 4 নম্বর ভার্বটি দেখব, সেটি হচ্ছে ফ্যাখ। ফ্যাখ মানে হচ্ছে করা। তো আমরা এটাকে সাবজেক্টগুলোর সাথে বসাবো। যেমন je fais আমি করি, tu fais তুমি করো, il fait সে করে, elle fait সে একজন মহিলা করে, on fait আমরা করি, nous faisons আমরা করি, vous faites আপনি বা আপনারা করেন, ils font তারা করে, elles font তারা করে, কারিম fait করিম করে। যেমন je fais mon travail আমি আমার কাজ করি, je fais mes devoirs আমি আমার বাড়ির কাজ করি বা করছি। তো এই হলো 4 নম্বর ভার্ব। এরপর যে ভার্বটি রয়েছে সেটি হচ্ছে dire। dire মানে হচ্ছে বলা। তো এখন আমরা এই ভার্বটিকে সাবজেক্টগুলোর সাথে বসাবো। যেমন যদি, tu dis, যদি মানে হচ্ছে আমি বলি, tu dis মানে তুমি বলো, il dit সে বলে, elle dit সে একজন মহিলা বলে, on dit আমরা বলি, nous disons আমরা বলি, vous dites আপনি বা আপনারা বলেন, তারপর হচ্ছে ils disent তারা বলে, elles disent তারা বলে, তারপর কারিম দি করিম বলে। তো এই হচ্ছে 5 নম্বর ভার্ব। তারপর যে ভার্বটি রয়েছে সেটি হচ্ছে voir, যার মানে হচ্ছে দেখা। তো আমরা এটাকে সাবজেক্টগুলোর সাথে বসাবো। যেমন je vois আমি দেখি, tu vois তুমি দেখো, il voit সে দেখে, elle voit সে একজন মহিলা দেখে, on voit আমরা দেখি, nous voyons আমরা দেখি, vous voyez আপনি বা আপনারা দেখেন, il voit তারা দেখে, elle voit তারা দেখে, কারিম voit করিম দেখে। তো আমরা যদি এই ভার্ব নিয়ে একটি কমপ্লিট সেন্টেন্স তৈরি করি তাহলে কেমন হবে? যেমন je vois le problème এর মানে হচ্ছে আমি সমস্যা দেখছি। এবার আমরা 7 নম্বর ভার্বটি দেখব, যেটি হচ্ছে pouvoir। pouvoir মানে হচ্ছে পারা। তো এটাকে যদি আমরা সাবজেক্টের সাথে বসাই তাহলে কেমন হবে? যেমন je peux আমি পারি, tu peux তুমি পারো, il peut সে পারে, elle peut সে একজন মহিলা পারে, on peut আমরা পারি, nous pouvons আমরা পারি, vous pouvez আপনি বা আপনারা পারেন, ils peuvent তারা পারে, elles peuvent তারা পারে, কারিম peut করিম পারে। তো এই ভার্বটা কিন্তু খুবই ইউজফুল, আমরা অনেক বেশি ব্যবহার করি। যেমন je peux travailler আমি কাজ করতে পারি, il peut lire সে পড়তে পারে, elle peut marcher সে হাঁটতে পারে, কারিম peut chanter কারিম গান গাইতে পারে। তো এই ভার্বটা কিন্তু অনেক বেশি ইউজফুল, আমরা আমাদের প্রাত্যহিক জীবনে অনেক বেশি ইউজ করে থাকি। তো এটা হচ্ছে আমাদের 7ম ভার্ব। তো আমরা কিন্তু 7টি ভার্ব অলরেডি শিখে ফেলেছি। এখন আমরা আমাদের লাস্ট ভার্বটি দেখব, যেটি হচ্ছে vouloir। vouloir মানে হচ্ছে চাওয়া। যেমন je veux আমি চাই, tu veux তুমি চাও, il veut সে চায়, elle veut সে একজন মহিলা চায়, on veut আমরা চাই, nous voulons আমরা চাই, vous voulez আপনি বা আপনারা চান, ils veulent তারা চায়, elles veulent তারা চায়, কারিম veut করিম চায়। এই ভার্বটিও pouvoir এর মতো খুবই ইউজফুল। যেমন je veux un téléphone আমি একটি মোবাইল চাই, il veut un jeu সে একটি খেলনা চায়। তো এইভাবে করে এই ভার্বটি কিন্তু আমরা প্রাত্যহিক জীবনে সব সময় ইউজ করে থাকি। আর এই ভার্বটি নিয়ে আমরা আমাদের 8টি ভার্ব শেষ করেছি। এখন আপনার কাজ হচ্ছে এই ভার্বগুলোকে মুখস্থ করা, কারণ এইগুলোকে মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নাই। তো এই হচ্ছে আজকের ক্লাস, এবং আজকের ক্লাসে আমরা ইররেগুলার ভার্বগুলো দেখলাম এবং সাথে সাথে রেগুলার ভার্ব নিয়ে আমরা একটু কাজ করেছি। আশা করি আপনি ক্লাসটি পুরোপুরি বুঝতে পেরেছেন। আর আপনার যদি কোনো কোয়েশ্চন থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি আপনার কোয়েশ্চনে আনসার দেওয়ার চেষ্টা করব। আর আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে তারাও শিখতে পারে, এবং আমার ফেসবুক অ্যাকাউন্টটি ফলো করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ইন্টারেস্টিং ক্লাসগুলো পেতে পারেন। সো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।